আজকের গল্প সুপ্রিয়া ঘোষের লেখা অভিমান। হ্যালো মা। তিস্তার গলাটা ভয়ে আর কান্নায় কেঁপে গেল। ওপাশ থেকে মায়ের চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। তিস্তা, কেমন আছিস মা তুই? কোথায় তোরা এখন? মায়ের কথা শেষ হওয়ার আগেই ওপাশে একটা ভারী গলার আওয়াজ শোনা গেল। ফোনটা দাও এদিকে। বাবা! তিস্তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তুই আমাদের কাছে মরে গেছিস। যে মেয়ে নিজের বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে তাদের সম্মান ধুলোয় মিশিয়ে পালিয়ে যেতে পারে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর কোনো দিন এই নম্বরে ফোন করবি না। খট করে ফোনটা কেটে গেল। তিস্তা নিজেকে সামলাতে পারল না, বিছানায় পড়ে কাঁদতে লাগলো। পিছন থেকে নিলয় এসে তিস্তার কাঁধে হাত রাখল। কি হলো তিস্তা? ফোনটা কেটে দিল? তিস্তা নিলয়কে জড়িয়ে ধরে বলল, বাবা বলল আমি নাকি ওদের কাছে মরে গেছি। আমি কি খুব বড় অন্যায় করে ফেললাম নিলয়? বাবা মায়ের অবাধ্য হয়ে কি খুব ভুল করলাম? নিলয় তিস্তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, দেখো তিস্তা, তুমি তো কোনো খারাপ কাজ করনি। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য ঘর ছেড়েছ। হ্যাঁ, উনারা এখন রেগে আছেন, তাই ওরকম বলছেন। আস্তে আস্তে ঠিক সব স্বাভাবিক হয়ে যাবে। তুমি একদম মন খারাপ করো না। আমি আর আমার পরিবার তো আছি। তোমাকে সব দিক দিয়ে খুশি রাখার চেষ্টা করব আমরা। তিস্তা চোখের জল মুছে বলল, জানি গো, তোমরা সবাই আমাকে কত ভালোবাসো। কিন্তু তাও বাবা মায়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। এরপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে। নিলয়ের বাড়িতে তিস্তার কোনো অযত্ন হয় না। বিশেষ করে নিলয়ের মা সঞ্জনা দেবী তিস্তাকে একেবারে নিজের মেয়ের মতো আগলে রাখেন। তিনি খুব ভালো করেই বোঝেন যে নতুন পরিবেশে এসে আর বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তিস্তার মনটা সব সময় একটা অজানা কষ্টে ভারী হয়ে থাকে। তাই তিনি সব সময় চেষ্টা করেন তিস্তাকে হাসি খুশি রাখার। একদিন দুপুরের খাওয়া দাওয়ার পর তিস্তা আর সঞ্জনা দেবী একসাথে বসে গল্প করছিলেন। তিস্তা হঠাৎ বলল, আচ্ছা মামনি, একটা কথা জিজ্ঞেস করব? সঞ্জনা দেবী হেসে বললেন, কি কথা রে, বল না। তুমি এত ভালো কেন গো? আমি তো সবার কাছে শুনেছি শাশুড়িরা নাকি খুব খিটখিটে হয়, সব সময় শুধু খুঁত ধরে আর বৌমাদের জ্বালা দেয়। কিন্তু তুমি তো একদম আমার মায়ের মতো। একটুও মনে হয় না যে তুমি আমার শাশুড়ি। সঞ্জনা দেবী তিস্তাকে বললেন, পাগলি মেয়ে, আমার তো কোনো মেয়ে নেই, জানিসই তো। নিলয় আমার একটাই ছেলে। তাই যেদিন তুই এ বাড়িতে বউ হয়ে এসেছিস, আমি তো তোকেই নিজের মেয়ে হিসেবেই মেনে নিয়েছি। আর শোন, এই শাশুড়ি আর বৌমা বলে আলাদা করে কিছু হয় না রে। সবটাই নির্ভর করে মানসিকতার ওপর। আমি যদি তোকে মেয়ের মতো দেখি, তুইও তো আমাকে মায়ের মতোই ভালোবাসবি, তাই না? সম্পর্ক তো এভাবেই তৈরি হয়। তিস্তা হেসে সঞ্জনা দেবীকে জড়িয়ে ধরল। এভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। একদিন রাতে নিলয় অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে তিস্তার পাশে বসল। তারপর হঠাৎ বলল, তিস্তা, একটা কথা ভাবছিলাম। কাল তো রবিবার,
আমার ছুটি আছে, চলো কাল একবার তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তিস্তা চমকে উঠে বলল, কি বলছো কি তুমি, কেন? নিলয় শান্ত গলায় বলল, কেন আবার? এই যে তুমি রোজ রাতে বাবা মায়ের কথা ভেবে মন খারাপ করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো, তাই ভাবলাম একবার তোমায় দেখা করিয়ে নিয়ে আসি ওনাদের সাথে, তুমিও একটু শান্তি পাবে। তিস্তা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, আমি একদম যাব না। তুমি বুঝতে পারছো না নিলয়, তুমি গেলে বাবা ভীষণ রেগে যাবে, হয়তো তোমাকে খুব অপমান করবে। আমি তোমার অপমান একদম সহ্য করতে পারবো না। নিলয় হেসে তিস্তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আরে বাবা, উনি গুরুজন, মেয়ের ওপর রাগ করে দু কথা বলতেই পারেন, তাতে অপমানের কি আছে? সে উনি যাই বলুন বা করুন, আমি কাল তোমাকে নিয়ে যাবই, তুমি রেডি থেকো। পরদিন বেরোনোর সময় সঞ্জনা দেবী দুটো বড় প্যাকেট এনে তিস্তার হাতে দিলেন। তিস্তা অবাক হয়ে বলল, এগুলো কি মামনি? সঞ্জনা দেবী হাসি মুখে বললেন, এতে তোর বাবা মায়ের জন্য দুটো নতুন জামা কাপড় আর কিছু মিষ্টি আছে, সাথে করে নিয়ে যাস, উনারা তোকে দেখে এমনিতেই খুশি হবেন, এগুলো দিলে আরো ভালো লাগবে উনাদের। তিস্তা প্যাকেট দুটো হাতে নিয়ে শাশুড়ি মায়ের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে রইল। ওদের বাড়ির চেনা সদর দরজার সামনে এসে তিস্তা থমকে দাঁড়ালো। নিলয় বলল, কি হলো তিস্তা, দাঁড়িয়ে পড়লে কেন? বেলটা বাজাও। তিস্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপতে কাঁপতে কলিং বেলটা টিপল। বুকের ভেতর তখন ঝড় বইছে। কয়েক সেকেন্ড পরই দরজা খোলার শব্দ হলো, আর দরজাটা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে তিস্তার মা অঞ্জু দেবী। তিস্তাকে সামনে দেখেই চোখের পলকে উনার চোখ দুটো জলে ভরে উঠল। উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে উনার মেয়ে সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে আছে। তিস্তা, তুই? অঞ্জু দেবী আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিস্তাকে দুহাতে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তিস্তাও মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, কেমন আছো তুমি? অঞ্জু দেবী তাড়াতাড়ি চোখের জল মুছে নিলয়ের দিকে তাকালেন। নিলয় শান্ত মুখে দাঁড়িয়ে হালকা হাসল। অঞ্জু দেবী বললেন, আয়, তোরা ভেতরে আয়, দরজায় দাঁড়িয়ে কেন? ওরা পা বাড়াতেই ভেতর ঘর থেকে তিস্তার বাবা সুকোমল বাবু হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। উনার গলায় স্পষ্ট উত্তেজনা। কে এসেছে গো অঞ্জু, কার সাথে কথা বলছো? কিন্তু ড্রয়িং রুমে পা দিয়েই উনার পা দুটো যেন মাটিতে জমে গেল। উনি কিছু বলার আগেই সামনে তিস্তা আর নিলয়কে দেখলেন। সুকোমল বাবু এক মুহূর্তের জন্য মেয়ের মুখের দিকে তাকালেন। তিস্তার মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে, কিন্তু উনার ভেতরের অভিমান আর রাগ তখনও তীব্র। উনি তিস্তার দিকে তাকিয়েও যেন কিছু দেখলেন না, এমন একটা ভাব করে মুখ ঘুরিয়ে ভেতরের ঘরের দিকে চলে যেতে লাগলেন। তিস্তা থাকতে পারল না। ও ছুটে গিয়ে বাবার পথ আটকে দাঁড়িয়ে বলল, বাবা, আমায় একটুও ক্ষমা করবে না তুমি? দেখো, আমি এসেছি বাবা, তোমার তিস্তা এসেছে। সুকোমল বাবু থমকে দাঁড়ালেন। উনার পিঠটা কাঁপছিল, কিন্তু উনি মুখ ফেরালেন না, একদম চুপ করে রইলেন। তিস্তা বাবার হাতটা ধরার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, দেখো বাবা, আমি কিন্তু খুব সুখেই আছি। নিলয় এখন একটা ভালো চাকরি পেয়েছে,
আর আমার শাশুড়ি মা, উনার কথা কি বলবো। উনি আমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসেন, ঠিক যেমনটা তুমি সব সময় চাইতে যে তোমার মেয়ে যেন শ্বশুর বাড়িতে গিয়ে রাজরানী হয়ে থাকে। আমি তেমনই আছি বাবা, আমার কোনো কষ্ট নেই। তুমি প্লিজ একবার ঘুরে তাকাও আমার দিকে, একটা কথাও কি বলবে না? মেয়ের এই আকুতি আর কান্নার শব্দ সুকোমল বাবুর ভেতরে সমস্ত শক্ত দেওয়াল এক নিমেষে ভেঙে চুরমার করে দিল। উনি আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। আচমকায় ঘুরে দাঁড়িয়ে তিস্তাকে দুহাতে শক্ত করে বুকের মধ্যে টেনে নিলেন। তিস্তা, মা আমার। সুকোমল বাবু মেয়ের মাথায় মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলেন। এতদিনের জমে থাকা সমস্ত কান্না, সমস্ত অভিমান এক মুহূর্তে গলে জল হয়ে গেল। তিস্তাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সুকোমল বাবু নিজেকে একটু সামলে নিলেন। উনার চোখ দুটো তখনও লাল। উনি তিস্তার হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসালেন। তারপর নিলয়ের দিকে তাকালেন। নিলয় এতক্ষণ চুপচাপ এক পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। ও এবার এগিয়ে এসে সুকোমল বাবুর পা ছুঁয়ে প্রণাম করল। অত্যন্ত বিনীত গলায় বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাদের মনে অনেক বড় কষ্ট দিয়েছি, সেটা আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, তখন আমাদের আর কিছু করার ছিল না। তিস্তাও বাবার একটা হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি নিলয়কে ছাড়া বাঁচতে পারতাম না। আমি যদি সেদিন নিলয়কে লুকিয়ে বিয়ে না করতাম, তুমি তো অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে দিতে। তখন আমার মরণ ছাড়া আর কোনো পথ খোলা থাকতো না বাবা, আমাকে ক্ষমা করে দাও। সুকোমল বাবু একটা লম্বা শ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন, বাবা মা কি কখনো সন্তানের ওপর সত্যি সত্যি রাগ করে থাকতে পারে রে? তবে অভিমান হয়েছিল অনেক, বড় কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম আর কোনো দিন তোর মুখ দেখব না, তোর সাথে কোনো কথা বলবো না। পাশ থেকে অঞ্জু দেবী আঁচলে চোখ মুছতে মুছতে একটু হেসে বললেন, তাই বুঝি? মুখে তো বড় বড় কথা, তাহলে রোজ রাতে লুকিয়ে লুকিয়ে ওভাবে কাঁদতে কেন শুনি? আমি কি কিছু বুঝতাম না? সুকোমল বাবু স্ত্রীর দিকে একটু অস্বস্তি নিয়ে তাকালেন, যেন উনার গোপন সত্যিটা ফাঁস হয়ে গেছে। অঞ্জু দেবী তিস্তার দিকে ফিরে বললেন, জানিস মা, তুই চলে যাওয়ার পর থেকে এই কয় মাস তোর বাবা ঠিক মতো খাওয়া দাওয়া অবধি করতো না। শরীরটা কেমন শুকিয়ে গেছে দেখ। সব সময় শুধু ভাবতো আর মুখে বলতো, মেয়েটা আমার কেমন আছে, কি খাচ্ছে কে জানে। শ্বশুরবাড়ির লোকজন আদৌ ভালো তো? তিস্তা বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো আছি মা। তোমাদের জামাই আর বাড়ির লোক আমাকে এতটুকু কষ্টের আঁচ লাগতে দেয় না। নিলয় তখন একটু হেসে তিস্তার দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? বাবা না হয় লুকিয়ে কাঁদতেন, তাহলে তুমি বা রোজ রাতে ওভাবে কাঁদতে কেন? জানেন মা, তিস্তাও তো রোজ রাতে কাঁদত। আমি ওর কষ্টটা আর দেখতে পাচ্ছিলাম না বলেই তো আজ এখানে ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। নিলয়ের কথা শুনে তিস্তা একদম চুপ হয়ে গেল। ও বুঝতে পারল, ও যখন ভাবত ও লুকিয়ে কাঁদছে, নিলয় আসলে সবটাই খেয়াল করত। তিস্তা আর কিছু বলতে পারল না। ও চোখের জল মিশিয়ে আবার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর তিস্তা বাবার কোল থেকে মাথা তুলল।
ও নিজের চোখের জলটা মুছে নিয়ে সোফায় রাখা নতুন প্যাকেটগুলোর দিকে তাকালো। তারপর দুটো প্যাকেট হাতে তুলে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিল। মা, এই প্যাকেটগুলো একটু ধরো তো। আমার শাশুড়ি মা তোমার আর বাবার জন্য পাঠিয়েছেন। তোমার জন্য একটা সুন্দর শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি আছে, আর সাথে মিষ্টির বাক্সটাও উনারই দেওয়া। দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। তিস্তার গলায় তখন আনন্দ। অঞ্জু দেবী প্যাকেটগুলো হাতে নিয়ে আলমারির দিকে এগোতে এগোতে বললেন, সেসব পছন্দ অপছন্দের কথা পরে হবে রে। উনি পাঠিয়েছেন মানেই খুব সুন্দর হয়েছে। তুই আগে জামাইকে নিয়ে বস। কতদিন পর আমার মেয়ে জামাই বাড়ি এলো। আমি বরং চট করে তোর বাবাকে একবার বাজারে পাঠাই। ভালো মন্দ কিছু না রাঁধলে হয়। অঞ্জু দেবী রান্নাঘরের দিকে যেতে যেতেই সুকোমল বাবুকে ডাকলেন, ওগো শুনছ, থলেটা নাও তো, বাজারে যাও। নিলয় সোফা থেকে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে বলল, আরে না না মা, ওসবের কি দরকার। একদম ব্যস্ত হবে না। আমরা তো এমনি দেখা করতে এসেছি, বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। অঞ্জু দেবী হেসেই বললেন, তা বললে শুনছি নাকি বাবা। জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এলে একটু আদর আপ্যায়ন করতে হয় না। তুমি একদম ওসব নিয়ে ভেবো না। তারপর উনি নিলয়ের দিকে তাকিয়ে বেশ আদর মাখা গলায় জিজ্ঞেস করলেন, তা বাবা নিলয়, তোমার পছন্দের খাবার কি বলো তো? আজ কি রান্না করব? তিস্তা মায়ের কথা শুনে পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, ওসব জেনে তুমি কি করবে মা? আজ আমার বাপের বাড়ি এসেছি, তাই আমার পছন্দ মতোই রান্না হবে। ও তো রোজই ভালো ভালো খাবার খায়। নিলয় তিস্তার দিকে তাকিয়ে হাসল। তারপর অঞ্জু দেবীর দিকে ঘুরে বলল, একদম নয় মা। আপনার মেয়ে যা বলছে তা একদম শুনবেন না। আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ওর পছন্দ মতোই সব রান্না হয়। আমার মা তো সারা দিন ওকে কি খাওয়াবে তা নিয়েই ব্যস্ত থাকে। তাহলে আমার শ্বশুর বাড়িতে এলে আমার পছন্দ মতোই রান্না হবে, তাই না মা? নাকি এখানেও ও রাজত্ব করবে? নিলয়ের এই রসিকতা শুনে ড্রয়িং রুমে এক ঝটকায় সব গম্ভীর ভাব কেটে গেল। সুকোমল বাবু আর অঞ্জু দেবী দুজনেই একসাথে হেসে উঠলেন। তিস্তা নিলয়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়েও হেসে ফেলল। বলল, আচ্ছা বাবা আচ্ছা, খুব তো ওকালতি করছো নিজের। ঠিক আছে, আজ তোমার পছন্দই জয়ী হোক। সুকোমল বাবু বাজার যাওয়ার থলেটা হাতে নিয়ে হাসতে হাসতে বললেন, একদম ঠিক কথা বলেছে জামাই বাবাজি। আজ রান্না তোমার পছন্দ মতোই হবে। বলো, কি খেতে ভালোবাসো? নিলয় হেসে বলল, বাবা, আপনি যা আনবেন আমি তাতেই খুশি। তবে আপনার মেয়ের হাতে রান্নার গুণ তো দেখেছি, আজ একটু মায়ের হাতে রান্নার জাদুটা দেখতে চাই। ঠিক আছে, আমি আজ সেরা জিনিসটাই নিয়ে আসছি। এই বলে সুকোমল বাবু এক গাল হেসে বাজারের দিকে রওনা দিলেন। অঞ্জু দেবী রান্নাঘরের দিকে যাওয়ার আগে নিলয়ের জন্য ঠান্ডা জল আর মিষ্টি নিয়ে এলেন। তিস্তা মায়ের পাশে পাশে গিয়ে টুকটাক কাজে হাত লাগাতে লাগলো। রান্নাঘর থেকে মা আর মেয়ের হাসি গল্পের আওয়াজ ভেসে আসছিল। সুকোমল বাবু বাজার থেকে ফেরার পর পুরো বাড়িটা এক আনন্দমুখর উৎসবে মেতে উঠল। টেবিলে যখন দুপুরের খাবার সাজানো হলো, তখন যেন চারপাশের পরিবেশটা কানায় কানায় পূর্ণ। সর্ষে ইলিশ, কচি পাঁঠার মাংস আর চাটনির সুগন্ধে ঘর মোমো করছে। খাওয়ার পাতে বসে নিলয় তৃপ্তি করে খেতে খেতে বলল, মা, সত্যি বলছি, আপনার হাতের রান্নার কোনো তুলনা হয় না। তিস্তা এতদিনে ঠিক কার কাছে রান্না শিখেছে আজ বুঝতে পারলাম।
অঞ্জু দেবী হাসি মুখে জামাইয়ের পাতে আরো এক টুকরো মাছ তুলে দিতে দিতে বললেন, ভালো লাগলে পেট ভরে খাও বাবা, আবার মাঝে মাঝেই চলে আসবে তিস্তাকে নিয়ে। সোফায় বসে সুকোমল বাবু আর অঞ্জু দেবী আর চোখে মেয়ের দিকে তাকাচ্ছিলেন। তিস্তার মুখে এখন আর মন খারাপের মেঘ নেই। ও প্রাণ খুলে হাসছে, নিলয়ের সাথে খুনসুটি করছে। ও যে সত্যি একটা ভালো পরিবারে পড়েছে এবং কতটা সুখে আছে সেটা উনাদের বুঝতে আর বাকি রইল না। এতদিনের জমানো সব কষ্ট আর অভিমান ধুয়ে মুছে গিয়ে উনাদের মনে এক পরম তৃপ্তি নেমে এলো। উনারা মনে মনে ভাবলেন, মেয়েটা ভুল মানুষকে বেছে নেয়নি, ও সত্যি খুব সুখে আছে। আর একজন বাবা মায়ের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি বা হতে পারে। সম্পর্কের টান আর ভালোবাসা সব অভিমানের চেয়ে বড় হয়। সন্তানদের ভুল ভ্রান্তি বাবা মা যেমন এক সময় বুক দিয়ে ক্ষমা করে দেন, তেমনি শ্বশুরবাড়িকে নিজের বাড়ি ভেবে আপন করে নিলে শাশুড়িও মা হয়ে উঠতে পারেন। সবটাই আসলে একে অপরের প্রতি ভালোবাসার উপর নির্ভর করে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।